আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। অস্ত্র নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে প্রধানমন্ত্রীর আহ্বান, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ রোল মডেল মন্তব্য। উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ৮৭ উপজেলায় চলছে শান্তিপূর্ণ ভোট, আগের দুবারের মতোই ভোটার উপস্থিতি কম। এবং ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলে বিস্তীর্ণ এলাকার মৌসুমি ফল ফসল নষ্ট, নিত্যপণ্য ও সবজি বাজারে দাম বাড়তি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। অস্ত্রের পেছনে অর্থ ব্যয় না করে শিক্ষা ও ক্ষুধার্ত মানুষ সহ আর্তমানবতার জন্য অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধ না করে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে হবে। আমার প্রিয় শান্তিরক্ষীবৃন্দ, আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রপ্ত করেছে। আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষীদেরও শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন। আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য আমি কর্তব্যরত শান্তিরক্ষী যারা রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শান্তিরক্ষীদের স্মরণ করছি যারা বিশ্ব শান্তি রক্ষা জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট ১৬৮ জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। আমি সকল বীর শান্তিরক্ষীদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই, কারণ হারাবার বেদনা যে কী কষ্টের সেটা আমি উপলব্ধি করতে পারি। এবছর ৩ জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হলো। আমি সকল শহীদ শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশে যে সকল শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা মিশন শেষ করেছেন, যারা বর্তমানে মিশনে নিয়োজিত আছেন এবং ভবিষ্যতে যারা অংশগ্রহণ করবেন, আমি সকলেরই সর্বাঙ্গীন সফলতা কামনা করি। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। বিশ্বের বিভিন্ন দেশে সর্বোচ্চ মানবাধিকার রক্ষা, শান্তি স্থাপন ও স্থানীয়দের সঙ্গে ভালোবাসা দিয়ে মিশে যাওয়ার অসামান্য ক্ষমতা থাকার কারণে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সবসময় গুরুত্বপূর্ণ অবস্থানে থাকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ। জাতিসংঘ মিশনে কাজ করা সাবেক সেনা কর্মকর্তারা বলছেন, পেশাদারিত্ব আর মূল্যবোধের কারণে সবসময় এগিয়ে থাকে বাংলাদেশ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের কার্যক্রমের ইতিহাস দীর্ঘ ৪ দশকের। এই সময়ে বিশ্বের ৪৩টি দেশে ৬৩টি জাতিসংঘ মিশন সম্পন্ন করেছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। প্রতিটি স্থানেই পেয়েছে আকাশচুম্বী সফলতা ও স্থানীয়দের ভালোবাসা। বর্তমানে ১৩টি দেশে ৬,০৯২ জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও কার্যক্রমে নিয়োজিত আছে। এর মধ্যে নারী সদস্য ৪৯৩ জন। বাংলাদেশের ট্রুপস কিন্তু সবসময় কমিটেড। যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছে সেই উদ্দেশ্যের প্রতি একটা ফোকাসড একটা অবস্থানের কারণে গ্র্যাজুয়ালি আমাদের অবস্থান অত্যন্ত সুদৃঢ় হয়েছে, যে কারণে এখনও আমরা সে অনেক আগের থেকেই হাইয়েস্ট ট্রুপস কন্ট্রিবিউটিং কান্ট্রি হিসেবে রয়ে গিয়েছি। দেশে দেশে শান্তি রক্ষাই শুধু নয়, স্থানীয়দের সাহায্যে এগিয়ে আসা, শিক্ষার ব্যবস্থা করা, চিকিৎসা সেবা দেওয়ার জন্য হাসপাতাল করা সহ নানা মানবিক কাজে সবার আগেই এগিয়ে আসে বাংলাদেশ সশস্ত্র বাহিনী।
সবচেয়ে বেশি ভূমিকা পালন করে মানবাধিকার রক্ষায়। ইউএনের যে আপনার আইন, সিলেকশন প্রক্রিয়া, তার সবগুলোই আমরা মানি, বরং আমরা একটু বেশি মানি। আপনার সিলেকশন প্রসেসের কথা বলেন, আর্মি তার মতো সিলেক্ট করছে, নেভি এয়ারফোর্স করছে, এটা ফিল্টার্ড হচ্ছে আর্ম ফোর্সেস ডিভিশনে, ইউএন হেডকোয়ার্টার্সে, পুলিশও তার মতো করছে। প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনে করা হচ্ছে, তারপরে আমাদের ক্রাইটেরিয়া মেনে করা হচ্ছে। ইউএনের কাছে যে অপরাধ না, যদি আমাদের দেশীয় এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেটা অপরাধ হয়ে থাকে, আমরা খুব কঠিন অবস্থানে চলে যাই। আমরা তার অনেক প্রমাণ আছে, আমরা এগুলো করে আসি। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে সাবেক এই সেনা কর্মকর্তা বলছেন, যুদ্ধক্ষেত্রের ধরন এখন পাল্টেছে। একমাত্র পদাতিক বাহিনী আর বিশাল অস্ত্র ভাণ্ডার দিয়েই নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে তথ্য প্রযুক্তির ব্যবহার। সব মিলিয়ে সক্ষমতায় এখন অনেক এগিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারের টেকনাফ, উখিয়া ও রামুতে ইভিএমে ভোট গ্রহণ চলছে। এই মুহূর্তে ভোটের খবর জানতে যাচ্ছি সরোয়ার আজম মানিকের কাছে। মানিক, কক্সবাজারের নির্বাচনে এখনকার কি খবর আছে আপনার কাছে? হ্যাঁ দোলা, আমি রয়েছি কক্সবাজারের যে টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচন চলছে, সেই টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনের উলু চামরি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভোট কেন্দ্র। আমরা আজকে কক্সবাজারের 3 উপজেলায় নির্বাচন হচ্ছে। সবগুলো নির্বাচনে এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে সবখানে মোটামুটি ভালো ভোটার উপস্থিতি ছিল। আমরা এখন যে কেন্দ্রে আছি সেখানে প্রায় 34% ভোট কাস্ট হয়েছে। এছাড়া টেকনাফ উপজেলা সদর, টেকনাফ পৌরসভা এবং টেকনাফের বিভিন্ন ইউনিয়নে আমরা ঘুরে দেখেছি। রামু এবং উকিয়াতে বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি। সব জায়গায় সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং ভোটার যে উপস্থিতি, এটা কিন্তু ব্যাপক উপস্থিতি। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। আর একটি সেন্ট মার্টিন যে একটি কেন্দ্র, সেন্ট মার্টিন একটি ইউনিয়ন পরিষদ, সেখানে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোটার যে সরঞ্জামগুলো সেগুলো পাঠাতে না পারায় সেখানে ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আর সব দিক দিয়ে এখন পর্যন্ত ভালো খবর ছিল আমাদের কাছে। এই ছিল কক্সবাজারের নির্বাচনের সর্বশেষ। মানিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলে কৃষি খাতের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমি ফল আম, ধান, সবজি, কলা বাগান ও মাছের ঘের ভেসে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি বিভাগ। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ রিপোর্ট। সাতক্ষীরায় ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আম চাষিরা। জেলা প্রশাসনের বেঁধে দেওয়া আম ক্যালেন্ডারে গত 22 মে থেকে হিমসাগর, 29 মে ল্যাংড়া এবং 10 জুন থেকে আম্রপালি আম পাড়ার সময় বেঁধে দেওয়া হয়। কিন্তু তার আগেই ঘূর্ণিঝড়ে অধিকাংশ বাগান লণ্ডভণ্ড হয়ে গেছে। বাগান মালিকরা বলছেন, ঘূর্ণিঝড়ের আগে আম পাড়া গেলে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যেত। একটা লোক যদি 20 লক্ষ টাকা 30 লক্ষ টাকার আম বাগান কেনে, অর্ধেকের নিচে চলে গেছে। তার ভিটি বাড়ি বিক্রি করা ছাড়া কোনো পথ নেই, তার ভিটি বাড়ি বিক্রি করতে পারবে না, জেলে হয়ে যাবে। এরকম একটা পরিস্থিতি ক্ষতির মধ্যে আমরা আছি। গাইবান্ধায় কলা, পটল, করলা সহ বিভিন্ন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসেবে ঘূর্ণিঝড়ে জেলায় 1 হেক্টর জমির শাকসবজি এবং 15 বিঘা জমির কলা বাগান নষ্ট হয়েছে। দেখেন, এই যে একটা মাঠ, আমাদের কলা পুরোটাই ভেঙে গেছে। তারপরে যে সবজি ছিল, মরিচ, করলা, এগুলো জাংলা নষ্ট হয়ে গেছে। মানে এই ক্ষতি যে আমরা কিভাবে পুষে আগামীতে চাষবাস করব, এরকম পরিস্থিতি আমাদের আর নাই, এরকম অবস্থা। ভোলায় সবজি ক্ষেত, পুকুরের মাছ ও ধানের ক্ষতি হয়েছে। চর ফ্যাশনের চর পাতিলা, চর নিজাম, ঢালচর সহ মেঘনার তীরবর্তী চরাঞ্চলে সবজির ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। শসা, ঝিঙ্গা, রেখা, কলা গাছ, বেগুন গাছ সব তলে শেষ হয়ে গেছে। একদম ছিন্ন ভিন্ন, এত জোরে বাতাস হয়েছে। গাছপালাগুলো সব দেখেন, ওইদিকে গেলে দেখবেন উল্টে রয়েছে। 10,791 হেক্টর জমির সবজি, 14,000 হেক্টর জমির আউশ ও বোরো ধানের প্রাথমিক ক্ষতির কথা জানিয়েছে ভোলার স্থানীয় কৃষি বিভাগ। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। ঘূর্ণিঝড় রিমালের ছোবলে প্রাণহানি থেকে শুরু করে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে উপকূল ও আশেপাশের জেলার মানুষ। রিমালের প্রভাব পড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্য আর সবজির বাজারে। 2 দিনের টানা ঝড়ে কোনো পণ্যবাহী যান চলাচল করতে না পারায় বাজারে দাম বাড়তি রাখা হচ্ছে। রাহুল রায় রিপোর্ট।
প্রাকৃতিক সম্পদের দেশ যেমন বাংলাদেশ, আবার প্রাকৃতিক বিপর্যয়ের। সিডর আইলার পর এবার তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রিমাল। দক্ষিণাঞ্চলের ১৯টি জেলার ১০৭টি উপজেলার প্রায় ৩৭,৬০,০০০ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩৫,৪৮৩টি বাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত, আর আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে ১,১৪,৯৯২টি ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত মাছের ঘের আর সবজি ক্ষেত। ২ দিনের এই ঝড় বৃষ্টিতে রাজধানীর সাথে সারা দেশের যোগাযোগে বিঘ্ন ঘটে। মঙ্গলবার রাতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে দেখা গেল সবজিসহ অন্য পণ্যের দাম বাড়তে। আগে যেটা মনে করেন যে ৩০ টাকা ছিল, এটা ৩৫ টাকা ৪০ টাকা বিক্রি হইতেছে। কেজিতে ৫ টাকা ৬০ টাকা বেড়ে গেছে আলুর দাম, পেঁয়াজের দাম। বুধবার ভোরের চিত্র এটি। সারা দেশ থেকে রাজধানীতে পণ্য সরবরাহ পুরো স্বাভাবিক, কিন্তু রাজধানীর কারওয়ান বাজারে কাঁচা বাজারের চিত্র স্বাভাবিক নয়। অভিযোগ দাম বাড়তির। ৩-৪ দিন তো আসতে পারে নাই ঝড় বৃষ্টির কারণে। আজকে কি অবস্থা বাজারে? আজকে খুব বাজার দাম। কালকে পটল ছিল তোমার ৮০ টাকা, আজকে পটল হলো ২০০ টাকা। আর মরিচ ছিল কালকে হলো ৩৫০ টাকা পাল্লা, আজকে ৮৫০ টাকা। দাম সব জিনিস দাম, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব দাম, প্রচুর দাম। মাল একেবারে খারাপ। যেমন আজকে শসাটা দেখলাম একেবারে মানে খুবই খারাপ, শসা নাই। কালকে বলে মানের দাম কম, আজকে মালের দাম একটু বেশি। কাল বরবট নিচ্ছে 20 টাকা কেজি, পটল নিচ্ছে 20 টাকা কেজি। ওই পটল বরবট আজকে 30 টাকা পার কেজিতে, 30 টাকা বাড়তে। ডাবল দাম মরিচ 800 টাকা পাল্লা, পটল 40 টাকা কেজি। যে সিসিঙ্গা খানা, এই সিসিঙ্গা হলো 30 টাকা কেজি। আড়তদাররাও স্বীকার করলেন বাধ্য হয়েই তারা বেশি দামে বিক্রি করছেন। কালকে যে মালগুলো রয়ে গেছে বাসি মালগুলো, ওগুলো বিক্রি করতে হয়েছে আজকে। আর বাসি মাল হইলো আজকে ওগুলোর দাম বেশি গেছে। আজকে একটু বেশি দাম, কাস্টমার চাপ বেশি না, আকাশ বলো পরিষ্কার, সব দোকানদার আইছে। পাইকারি এবং খুচরা ব্যবসায়ীরা আশা করছেন যোগাযোগ স্বাভাবিক হয়ে যাওয়ায় ২-১ দিনের মধ্যে সবজি সহ সব পণ্যের দামও স্বাভাবিক হবে। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, কলকাতার সঞ্জীবা গার্ডেনের বাড়ি থেকে যে মাংসপিণ্ড উদ্ধার করা হয়েছে তা আসলে আনারের কিনা ডিএনএ টেস্ট করে তা নিশ্চিত করা যাবে। ডিএমপি কমিশনার জানান, হত্যাকাণ্ডের মোটিভ এখনও পরিষ্কার নয়। ষড়যন্ত্রকারী আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করলে মোটিভ জানা যাবে। শাহিনকে ফেরাতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকলেও কূটনৈতিকভাবে চেষ্টা করা হচ্ছে। তবে ভারতের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তি আছে, প্রয়োজনে ভারতের সহায়তা নেওয়া হবে। দুদেশের আইনে হত্যাকাণ্ডের বিচার হতে পারে বলে জানান ডিএমপি কমিশনার। যারা এটির সাথে জড়িত ছিল, বিশেষ করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে। তাদের কেউ কেউ গ্রেপ্তার হয়েছে। আর মৃতদেহটা আমাদের কাছে মূল ছিল, সেটির জন্য আমাদের টিম সেখানে গিয়েছে। সেখানে গিয়ে যে ভবনে এই ঘটনাটি ঘটেছে বলে আমরা ইতিমধ্যে জানতে পেরেছি ইন্ডিয়ান পুলিশের সূত্রে, সেখানে সেই বাড়ির সেপটিক ট্যাঙ্ক ভেঙে সেখান থেকে কিছু মাংস উদ্ধার করা হয়েছে। সেটি খণ্ডিত কিছু মাংস উদ্ধার করা হয়েছে। সেটি আসলেই আমাদের মাননীয় সংসদ সদস্যের কি না, সেটি ডিএনএ টেস্ট করলেই কেবল বোঝা যাবে। এবারে প্রাক বাজেট 2024-25। বিদ্যুৎ জ্বালানি খাত এখন চতুর্মুখী সংকটে। ডলারের দাম বেড়ে যাওয়ায় টাকার অবমূল্যায়নে এই সংকট আরও বেড়েছে। ভর্তুকি বাড়ানো, বকেয়া শোধ করা, টাকা আর ডলার জোগাড় করার সাথে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের মধ্যে সমন্বয় করে বাজেট বরাদ্দ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। বিদ্যুৎ জ্বালানি খাতে অনেক উন্নতি হলেও এখনও তা টেকসই হয়নি সব মানুষের জন্য সাশ্রয়ী। এ খাতে খরচ কমার চেয়ে দিন দিন বাড়ছেই। জ্বালানি তেল আমদানিতে ভর্তুকি তুলে দেওয়া হলেও বিদ্যুতের দায় আর চলতি বিনিয়োগে সামাল দেওয়া যাচ্ছে না, তাই বারবার দাম বাড়ানোর দিকে হাঁটছে সরকার। এই পরিস্থিতিতে বিদ্যুৎ জ্বালানি খাতে কেমন বাজেট দরকার জানালেন বিশেষজ্ঞরা। দুইটা জিনিস দেখতে চাই, একটা হচ্ছে যে আমাদের ভর্তুকিটা দেওয়ার অ্যামাউন্টটা যেন ঠিক থাকে, আর যেন ড্রিলিংয়ের টাকাটা থাকে। এর সাথে সাথে আমাদের লক্ষ্য করতে হবে
যে নবায়নযোগ্য শক্তি, যেটার কথা আমরা বারবার বলছি, এটা বাড়াতে হবে। যেসব ভুল পরিকল্পনার মাধ্যমে এতদিন গত 10 বছর চলছি, সেটাকে তো আমরা শুধরাতে পারি নাই। এই বাজেটে একটা নবায়নযোগ্য জ্বালানির জন্য একটা অ্যালোকেশন থাকতে পারে। আর আমাদের যেহেতু প্রাইমারি এনার্জির যথেষ্ট সমস্যা হচ্ছে বেশ কিছুদিন যাবতই, তো দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে আমাদের বাপেক্সের সক্ষমতা যদি বাড়ানো যায় এবং এজন্য যদি বাজেট অ্যালোকেশন বাড়ানো যায় এবং আমরা যদি নিজস্ব গ্যাস উত্তোলনে অনশোরে যদি আমরা উত্তোলনটা বাড়াতে পারি, তাহলে হয়তো আমাদের আমদানি নির্ভর জ্বালানি যে ব্যবস্থা আছে এখান থেকে কিছুটা আমরা বেরিয়ে আসতে পারব। দাম নিয়ন্ত্রণের চেয়ে নিরবচ্ছিন্ন সরবরাহের দিকে নজর রেখে বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে। উল্লেখযোগ্য হারে সাবসিডি কমানোর খুব সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত ডলারটা একটা সহনশীল পর্যায়ে না আসবে। 2016 সাল থেকে আমাদের মূলত বিতরণ এবং সঞ্চালন কেন্দ্রিক বাজেটটা হয়ে ওঠে এবং এবারকার বাজেটটাও আমরা সঞ্চালন বিতরণ কেন্দ্রিক বাজেটটা সঙ্গত কারণেই করেছি যে আমরা যদিও ইতিমধ্যে শতভাগ মানুষকে অ্যাক্সেস দিয়েছি, বিদ্যুতের সুবিধা দিয়েছি, কিন্তু নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ দিতে হলে সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থার উন্নতি দরকার। প্রাথমিক জ্বালানি সরবরাহে প্রচুর ঘাটতি থাকলেও বরাবরের মতোই জ্বালানির চেয়ে বিদ্যুতে বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। বিদ্যুতে 4000 কোটি টাকা বাড়িয়ে আগামী বাজেটে 34,336 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। থাকছে প্রায় 700 কোটি টাকার থোক বরাদ্দ। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। নীলফামারীতে চলতি বোরো মৌসুমের সমন্বয়ে আধুনিক যন্ত্রের সাহায্যে ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। 4 মাস আগে ডোমার উপজেলার 60 জন কৃষক 50 একর জমিতে যন্ত্র দিয়ে ধান রোপণ করেন। বর্তমানে তারা কম্বাইন্ড হারভেস্টার দিয়ে উৎপাদিত ধান কাটছেন। এতে কৃষকের অর্থ ও সময় দুটোই সাশ্রয় হচ্ছে। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। ঘূর্ণিঝড় রিমালের কারণে ধসে গেছে চাঁদপুর শহর রক্ষা বাঁধ, আর এতে ভাঙনের কবলে পড়েছে নদী তীরবর্তী বসতবাড়ি ও ফসলি জমি। আতঙ্কে দিন যাপন করছেন স্থানীয়রা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে ধসে যাওয়া অংশে দ্রুত মেরামতের কাজ চলছে।